প্রফেসর ইউনূস সরকারের মেটিকুলাস ডান হাত প্রফেসর ইউনূসের এবং মেটিকুলাস আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি এই উপদেষ্টা পদে আসার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন যে হায় আল্লাহ খালেদ, মানে হায় আল্লাহ, আমি যদি কখনো সরকারের মন্ত্রী হতে পারতাম তাহলে জান প্রাণ দিয়ে কাজ করতাম, জনগণের মন জোগানোর চেষ্টা করতাম, মানুষের মন জোগানো মানে আল্লাহর মন জোগানো, এই ধরনের বক্তব্য তিনি দিয়েছিলেন। কিন্তু যখনই রাষ্ট্রের দায়িত্ব তিনি পেলেন তখন রাষ্ট্রকে ছিঁড়ে কুড়ে খাওয়ার যে চেষ্টা, তার মন্ত্রণালয়ে বিস্তর যে দুর্নীতির অভিযোগ, সেগুলো আমরা দেখলাম। এবং প্রফেসর ইউনূসের যে কিচেন ক্যাবিনেট, সেই কিচেন ক্যাবিনেটের অন্যতম ক্ষমতাধর এই ব্যক্তি। এবং এটাও শোনা যায় যে মার্কিন ডিপ স্টেটের যে আগের সরকার, শেখ হাসিনা সরকার বিষয়ক যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রে যাদেরকে কাজে লাগানো হয়েছে তার মধ্যে অন্যতম একজন আসিফ নজরুল। সেটা যদিও বিতর্কের ব্যাপার, সেই বিতর্কে যেতে চায় না, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি প্রফেসর ইউনূস, আসিফ নজরুল সহ অনেক উপদেষ্টার ধারাবাহিক সব দুর্নীতির খবর প্রকাশিত হচ্ছে কালের কণ্ঠে, বাংলাদেশ প্রতিদিনের মতো পত্রিকাগুলোতে, আরও বেশ কিছু পত্রিকায় প্রকাশিত হচ্ছে। কিন্তু কালের কণ্ঠ যেন প্রফেসর ইউনূস সরকারের দুর্নীতির নানা চিত্র একেবারে ধারাবাহিকভাবে অনুসন্ধান প্রতিবেদন হিসেবে বের করে আনছে। এতে আঁতে ঘা লেগেছে আসিফ নজরুলদের, এবং আঁতে ঘা লাগার পরে যে ধরনের মন্তব্য করছেন সেই মন্তব্যগুলো খুব গুরুত্বপূর্ণ। সেই মন্তব্যগুলো নিয়েই একটু কথা বলার চেষ্টা করব, পাশাপাশি এটাও খুঁজে দেখার চেষ্টা করব যে প্রফেসর আসিফ নজরুল তিনি নিজে যে বলেছিলেন উপদেষ্টা হওয়ার আগে ২৬ লক্ষ অবৈধ ভারতীয় এদেশে কাজ করছে, সেই ব্যাপারেও কোন তথ্য পাওয়া গেল সেটাও আলোচনা করে বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিশেষ করে কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে ধারাবাহিকভাবে প্রকাশিত হওয়া প্রফেসর ইউনূস সরকারের নানা কেলেঙ্কারি দুর্নীতির যে ফিরিস্তি আমরা দেখছি, যে অনুসন্ধান প্রতিবেদন বের হচ্ছে, কখনো প্রফেসর ইউনূসের ভয়ঙ্কর সব তথ্য বেরিয়ে আসছে, কখনো রিজওয়ানা হাসানের ভয়ঙ্কর তথ্য জানতে পাচ্ছি, কখনো প্রফেসর ইউনূসের বান্ধবী স্বাস্থ্য উপদেষ্টার ভয়ঙ্কর তথ্য জানতে পাচ্ছি, কখনো আসিফ নজরুলের, কখনো মোস্তফা সরোয়ার ফারুকের, কখনো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার। এই খবরগুলো একের পর এক আমাদের সামনে আসছে। এই খবরের মাঝে অন্যতম একটা খবর গণমাধ্যমে তৈরি হয়েছে, যেটা আমরা দেখছি যে আসিফ নজরুলের আইন উপদেষ্টা থাকাকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বাণিজ্য হয়েছে, যেটার প্রমাণও পাওয়া গেছে যে জামিন দেওয়ার নামে ঘুষ চাওয়া, ১ কোটি টাকা ঘুষ চাওয়া, ওই প্রসিকিউটর একজনের টাকার বস্তা নেয়া একজন এসআইয়ের স্ত্রীর কাছ থেকে, এছাড়া চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক যে আইজিপি, তাকে রাজসাক্ষী বানানোর জন্য এখানে অন্তত ১,০০০ কোটি টাকা লেনদেন, এই সব কিছুর সঙ্গে আসিফ নজরুলের যোগসাজশ ছিল, এরকম আলোচনা, এরকম কথাবার্তা আমরা দেখছি। সুপ্রিম কোর্টে বিচারক সহ বিভিন্ন বদলি কার্যক্রম, সেখানে একটা বড় বাণিজ্য করা, সাব রেজিস্ট্রি অফিসে একটা বড় বাণিজ্য করা, এই ব্যাপারগুলো তার মন্ত্রণালয় নিয়ে উঠে আসছে। এবং তার মন্ত্রণালয় নিয়ে আরেকটা ভয়ঙ্কর যে ব্যাপার, সেটা হচ্ছে যে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, এই ব্যাপারগুলো আমরা পত্রিকার খবরে দেখছি এবং নানাভাবে আলোচনা হচ্ছে। আসিফ নজরুল এই ব্যাপারটাতে ত্যক্ত বিরক্ত হয়েছেন, এবং মানে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন যখন ধারাবাহিক এসব প্রতিবেদন তৈরি করছে, তখন এই পত্রিকার মালিককে ভূমিদস্যু হিসেবে আখ্যা দিচ্ছেন। মানে আর কোনো তো গত্যান্তর নেই এই কথা বলা ছাড়া। আমরা একদিন আগে দেখলাম যে মোস্তফা সরোয়ার ফারুকী, তার বিরুদ্ধে যে একের পর এক নিউজ হচ্ছে, সেটা নিয়ে বলছেন যে করুক, তারা স্বাধীনতা পেয়েছে, করুক, আমরা এখন চেয়ে চেয়ে দেখব, কিন্তু কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। কিন্তু কারো বিরুদ্ধে যদি মিথ্যা খবর কোনো পত্রিকা প্রকাশ করে এবং যে ব্যক্তির বিরুদ্ধে করা হলো সেই ব্যক্তির যদি আত্মবিশ্বাস তুঙ্গে থাকে, তাহলে তো সেই মিথ্যা খবরের বিরুদ্ধে মামলা করা যায়।
সেটা তারা করছেন না কেন, সেই প্রশ্নও আসছে। আসিফ নজরুল কি বলছেন সেটা নিয়ে একটা বেশ ইন্টারেস্টিং ফটোকার্ডও তৈরি করেছে গ্লোবাল টেলিভিশন, সেই ফটোকার্ডটা দেখে নিতে পারেন। সেখানে তিনি বলছেন, মানে তার বক্তব্য উদ্ধৃত করা হয়েছে, বলছেন ভূমিদস্যুদের পত্রিকাগুলো আমি সহ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে আদা জল খেয়ে নেমেছে। আদা জল খেয়ে নামারই কথা, কারণ আপনারা আপনাদের মেটিকুলাস 1.5 বছরে যেভাবে অন্যকে মানে অন্যের মজা দেখানোর জন্য আদা জল খেয়ে নেমেছিলেন, সেরকম আদা জল খেয়ে তো এখন অন্যদেরকে নামতেই হবে আপনাদের দুর্নীতির তথ্যগুলো জনগণের কাছে পৌঁছে দিতে। তারপরে তিনি বলছেন, ভূমিদস্যু ভাই আপনাদের তো অনেক ক্ষমতা, অনেক সাংবাদিক, অনেক প্রভাব, চ্যালেঞ্জ করলাম সেই বাড়ি কেনার ডকুমেন্ট দেখান পারলে, যদি পারেন আপনাদের সব অভিযোগ মাথা পেতে নেব। পারবেন এটা করতে? পারবেন না। অর্থাৎ তার বিরুদ্ধে যে বিদেশে বাড়ি কেনার অভিযোগ উঠেছে, এই অভিযোগ কি মানে এই বসুন্ধরার পত্রিকাগুলোই প্রথম করছে? আমার তো মনে হয় যে এই আসিফ নজরুল কিংবা তার গঙেরা যাদেরকে পেলে পুষে বড় করেছেন, বিদেশে সাংবাদিকতার পরিচয় দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করে এবং উস্কানি দিয়ে লাইভ করে বাংলাদেশে মব পরিচালনা যারা করে, যাদেরকে দিয়ে তিনি এবং তার ওস্তাদ প্রফেসর ইউনুস যে মবগুলো করিয়েছেন, 32 নম্বর ভাঙা সহ বহু মবের নেতৃত্ব যারা দিয়েছেন, তারাই তো আসিফ নজরুলের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, বিদেশে বাড়ি কেনার এই অভিযোগগুলো করে আসছেন। কখনো তো আসিফ নজরুলকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। আবার তারা যখন প্রথম আলো ডেইলি স্টার ভাঙার নেতৃত্ব দিয়েছেন, লাইভে এসে লাইভে থেকে ইনস্ট্রাকশন দিয়েছেন প্রথম আলো ভাঙা শেষ, ডেইলি স্টারের দিকে যান, আসিফ নজরুল তো সেগুলো ঠেকাতে যাননি। মানে নিজের শাসনামলে যে কাজগুলো করেছেন এবং নিজের লোকগুলোই তার বিরুদ্ধে যে সকল অভিযোগ করেছে, সেই অভিযোগের ব্যাপারে একটি পদক্ষেপও নিতে যেতে আমরা দেখিনি। এখন বসুন্ধরা গ্রুপের পত্রিকাগুলো যখন খবর করছে একের পর এক বিভিন্ন উপদেষ্টাদের থলের বিড়াল যখন কালসাপগুলো যখন বেরিয়ে আসছে, তখন তিনি বলছেন যে ভূমিদস্যু ভাই আপনাদের অনেক ক্ষমতা, পারলে প্রমাণ করেন। এখন মানে এই প্রসঙ্গেই ফেসবুকে যেটা লেখালেখি হচ্ছে সেটা হচ্ছে যে আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার আগে বলেছিলেন 26 লক্ষ ভারতীয় এদেশে অবৈধভাবে চাকরি করছে, অথচ তার যে 1.5 বছরের শাসনামল, সেই 1.5 বছরের শাসনামলে 26 লাখ তো অনেক দূরের কথা, 2600 ভারতীয় বের করার মতো ক্ষমতা তার এবং তার সরকারের হয়নি। এবং তিনি যে ওই কথাটা মিথ্যা বলেছিলেন সেটা ইনডাইরেক্টলি স্বীকারও করেছেন ঠিকানায় খালেদ মহিউদ্দিন, এই অনুষ্ঠানে খালেদ মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে আমরা কথা বলি আবেগের বশে, অনেক কথা বলি, সেই সংখ্যাগুলো ক্যালকুলেশন করে তো আর বলি না, হয়তো সংখ্যাটা সত্য না, কিন্তু একটা বিরাট পরিমাণে ভারতীয়রা তো অবৈধভাবে চাকরি করছে এই কথা। তো পাল্টা প্রশ্ন যখন করা হয় যে একজন অবৈধভাবে চাকরি করলেও তাকেও তো আপনি খুঁজে বের করতে পারেননি, এবং আপনি আইন মন্ত্রণালয় চালিয়েছেন, আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় চালিয়েছেন, আপনার মন্ত্রণালয় দিয়েই তো এটা করা যেত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা নেওয়ার তো কোনো প্রশ্ন আছে না। কারণ হচ্ছে যে আপনি এই দেশের আইনমন্ত্রী, এই দেশের প্রবাসী কল্যাণ মন্ত্রী, আপনার আন্ডারে অনেক কিছু হওয়ার কথা এবং অনেক কিছু আপনি করেছেনও। আপনি ক্রীড়া উপদেষ্টা হয়ে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করেছেন, আপনি গড়ার কাজ করেননি, ধ্বংসের কাজ করেছেন। আবার 26 লক্ষ ভারতীয় কিংবা শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী ভারতের সঙ্গে গোপন চুক্তি, এই ডায়লগগুলো দেওয়ার পরে 1.5 বছর সময় পেয়েও আপনারা কোনো কিছুই বের করেননি। সেই কারণেই ফেসবুকে ইদানিং দেখছি আসিফ নজরুলকে নিয়ে লেখালেখি হচ্ছে যে 26 লাখ ভারতীয় লোকানো সম্ভব যেই দেশে, মানে যে দেশে 26 লাখ ভারতীয় লুকিয়ে রাখা সম্ভব, মানে বাড়ি লুঙ্গির তলে লুকানো তো চুটকির ব্যাপার। মানে যে দেশে 26 লক্ষ ভারতীয়কে লুঙ্গির তলে লুকিয়ে রাখা যায়, সেই দেশে আসিফ নজরুলের এরকম মানে কয়েক হাজার কোটি টাকার বাড়ি, এগুলো লুঙ্গির নিচে লুকিয়ে রাখা, এগুলো তো চুটকির ব্যাপার। এবং আসিফ নজরুলের প্রিয় ভাজন বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন না মানে এক বা একাধিক
রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা, তরুণ বৃদ্ধ নেতারা আওয়ামী লীগের আমলে যে লুঙ্গির তলে পালিয়েছিলেন, সেই উদাহরণটা এখানে দেয়া হচ্ছে যে লুঙ্গির তলে পালিয়ে থাকার যে দৃশ্য প্রমাণিত হয়েছে এই দেশে, সেই দেশে আসিফ নজরুল যেভাবে ভারতীয়দের লুঙ্গির তলে ২৬ লাখ ভারতীয়দের লুঙ্গির তলে লুকিয়ে রেখেছিলেন, সেই তথ্য তিনি জনসম্মুখে প্রকাশ করেননি, আমরা সেই তথ্য জানতে পারিনি, এমনভাবে গোপনে লুকিয়ে রেখেছিলেন। সেখানে তার এই দুর্নীতি করা বাড়ি লুঙ্গির নিচে লুকিয়ে রাখতে তার তো খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। সেরকম লেখালেখি, সেরকম আলোচনা আমরা ফেসবুকে দেখছি। আমরা সেই আলোচনায় যেতে চাই না, সেই আলোচনাকে সমর্থন করতে চাই না। কিন্তু আসিফ নজরুল তার দায়িত্ব পালনকালে বাংলাদেশের কল্যাণে এতটুকু কাজ করেছেন কিনা সেই প্রশ্ন যখন উঠেছে, যখন ক্রিকেট ধ্বংসের মানে অন্তত 80% ক্রেডিট তার উপরে বর্তাচ্ছে, এটা মানে তার কাছে ক্রেডিটই। কারণ তিনি তো বলেছিলেন গোলামির দিন শেষ, ভারতের গোলামি করব না, এবং বিশ্বকাপ না খেলে ভারতকে একটা মেসেজ দেয়া হয়েছে যে বাংলাদেশও কম কিছু না, বাংলাদেশেরও হিম্মত আছে। এরকম বক্তব্য তার মুখ থেকে আমরা শুনেছি। এরকম ধ্বংসাত্মক বক্তব্য, ধ্বংসাত্মক কর্মকাণ্ড, ভারতের সঙ্গে পারলে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার কর্মকাণ্ড। আবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী যখন, বিদেশমন্ত্রী যখন বেগম খালেদা জিয়ার জানাজাতে আসেন, তখন ওই জয়শঙ্করের সঙ্গে এক ঝলক দেখা করার জন্য ছুটে চলে যাওয়া, ছুটে চলে যেয়ে জয়শঙ্করের সামনে দাঁড়ানো এবং জয়শঙ্করের সঙ্গে খুবই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়া, সেগুলোও তো আমরা দেখেছি। ইলিশ মাছ পাঠানোর ঘটনাও আমরা দেখেছি। কোনো আমদানি থেমে থাকার ঘটনা আমরা দেখিনি। এই ঘটনাগুলো মানে সবগুলোই যে মেটিকুলাস ডিজাইনে ছিল, সেগুলো বুঝতে আমাদের অসুবিধা হয় না। এখন তাহলে কি বলা যাবে? আসিফ নজরুলের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলো পত্রিকাগুলো নাকি প্রমাণ দিতে পারছে না, মিথ্যা অভিযোগ দিচ্ছে। এখন পত্রিকাগুলো কি বলবে? আর অন্যান্য উপদেষ্টাদের বিরুদ্ধেও যে অভিযোগগুলো তদন্তে বেরিয়ে আসছে, মানে পত্রিকার তদন্তে বেরিয়ে আসছে, সেগুলো নিয়ে এই বর্তমান সরকার কোনো উদ্যোগ নেবে, কোনো ব্যবস্থা নেবে, এদেরকে শাস্তির মুখোমুখি করবে? বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যেভাবে আসিফ নজরুল বিতর্কিত করেছেন, মানে চিফ প্রসিকিউটর নিয়োগ দেয়া থেকে শুরু করে যা করেছেন, এখানে সবখানেই রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং তার নিজের স্বার্থ জড়িত বলে পরবর্তীতে যেগুলো প্রমাণিত হয়েছে মোটামুটি, সেগুলো ব্যাপারেই বা বর্তমান বিএনপি সরকার কি করবে? প্রশ্ন থেকেই যায়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।